সম্প্রতি প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছে যে বাংলাদেশে 3,70,00,000 মানে 37 মিলিয়ন হিন্দু পপুলেশন ডিসঅ্যাপিয়ার্ড, এবং সে আশঙ্কা প্রকাশ করছে হিন্দুদের নিরাপত্তার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছে। এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। ইন্ডিয়াতে এই ভিডিও অসংখ্য ভিউজ এবং শেয়ার হয়েছে। বিজেপির লোকজনরা শেয়ার করছে সারা ইন্ডিয়া জুড়ে যে বাংলাদেশে হিন্দুদের কী অবস্থা দেখো। বাংলাদেশে এটা নিয়ে বিতর্ক হচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাকে বহিষ্কার করছে। ডক্টর আবুল বারাকাতের তথ্য বরাত দিয়ে প্রিয়া শাহ দাবি করছে যে সে প্রিয়া শাহ নিজের কথা না, ডক্টর আবুল বারাকাতের কথা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন সময়ে তিনিই প্রচার করেছেন এরকম তথ্য। সেখান থেকে সে বলেছে, সে নিজে থেকে বানিয়ে বলা নাই। তো প্রিয়া শাহের সাথে একমত পোষণ করেন নাই ডক্টর আবুল বারকাত। তিনি বলছেন যে না, আমার তথ্যকে এক্সাজারেট করেছেন, কিন্তু এক্সাজারেট করলেও ডক্টর আবুল বারাকাতের তথ্য অনুযায়ী ডক্টর আবুল বারাকাতের গবেষণায় উনি দেখিয়েছেন যে 49 বছরে প্রতিদিন 632 হিন্দু দেশ ত্যাগ করছে। সো 49 বছরে 365 গুণ 49 ইন্টু প্রতিদিন 632, তো টোটাল প্রায় 1,13,00,000 মানুষের মতো 49 বছর মানে 1964 থেকে 2013 পর্যন্ত এই সময়টা উনি প্রজেকশন দেখিয়েছেন। তো আমরা যদি দেশভাগ থেকে 1964 সেখানে আরও 17-18 বছর সেটাকে কাউন্ট করি, প্লাস হচ্ছে 2013 এর পরেরটা কাউন্ট করেছে, প্রায় 1.5 কোটি মানুষ। 1.5 কোটি মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে দেশ থেকে বাধ্য হয়েছেন। রানা দাস গুপ্ত বলছেন যে ডিজেপিয়ার্ড ওয়ার্ডের সাথে উনি একমত না, উনি বলছেন যে এটা মিসিং পিপল। এবং রানা দাস গুপ্তও ইন্ডিয়ার এক পত্রিকার সাথে ইন্টারভিউতে বলেছেন, 2017 সালের নিউজ সেটা, যে তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দু পপুলেশন 22% ছিল স্বাধীনের পরে, এখন সেটা 5%, প্রায় 8-9% হয়ে গেছে। তার মানে বুঝছেন অনেক মানুষ কমে গেছে এবং এই মানুষগুলো হচ্ছে ইন্ডিয়ায় পালিয়ে গেছে, বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তার মানে হচ্ছে মোটামুটি এক ধরনের বিশ্বাস তৈরি হয়ে গেছে যে যেহেতু পার্সেন্টেজ কমে গেছে, তার মানে হচ্ছে এত পার্সেন্ট মানুষজনরা দেশ ছেড়ে চলে গেছে। সো দেশ ছেড়ে কোথায় চলে গেছে? বাংলাদেশের নিয়ারেস্ট দেশ হচ্ছে এবং হিন্দু দেশ হচ্ছে ইন্ডিয়া, এবং মোস্টলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজের দিক থেকে, কালচারের দিক থেকে অনেক কিছু মিল আছে এবং অনেকের আত্মীয় স্বজন আছে সেখানে। সো ওখানে একটা বড় অংশ মাইগ্রেট করছে ওখানে। আবার আসামের ঘটনা আপনারা দেখছেন যে আসাম থেকে অনেক মুসলিমদেরকে বলা হচ্ছে যারা বাংলাদেশি মুসলিম ইন্ডিয়াতে ইললিগালি মাইগ্রেট করছে। ওয়েস্ট বেঙ্গলও এরকম দাবি উঠতেছে যে বাংলাদেশ থেকে অনেক মানুষজন মুসলিমরা ইন্ডিয়াতে মাইগ্রেট করতেছে ইললিগালি। তো ইন্ডিয়া থেকে বলতেছে যে মুসলিমরা মাইগ্রেট করতেছে, বাংলাদেশ থেকে আমরা বলছি হিন্দুরা মাইগ্রেট করতেছে। তার মানে হিউজ একটা মাইগ্রেশন ওখানে হচ্ছে হিন্দু মুসলিম সব দিক থেকে। কিন্তু যেহেতু হিন্দু পপুলেশন কমে যাচ্ছে বাংলাদেশে, তার মানে হচ্ছে হিন্দুদের একটা মাইগ্রেশন ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে হচ্ছে। এবার আমরা আসি ওয়েস্ট বেঙ্গলের দিকে। ওয়েস্ট বেঙ্গলের আসলে কী অবস্থা? ওয়েস্ট বেঙ্গলের হিন্দু পপুলেশনের দিকে আমরা যদি তাকাই, যে 1951-এ ওয়েস্ট বেঙ্গল হিন্দু পপুলেশন ছিল 78%, যেটা 2011 সালে সর্বশেষ সেন্সাসে এসে দেখাচ্ছে 70%। এবং 1971 সালেও সেটা 78% ছিল। 51, 61, 71 দেখবেন 78%। 71-এর পর থেকে 73, 74, 72, 70, এখন 70%। অন্যদিকে মুসলিম পপুলেশন 19% ছিল, সেটা বাড়তে বাড়তে এখন 27%। তার মানে ওয়েস্ট বেঙ্গলেও হিন্দু কমে যাচ্ছে, বাংলাদেশেও হিন্দু কমে যাচ্ছে। হিন্দুরা তাহলে যাচ্ছে কোথায়? ওকে, দেখি তাহলে আসামের দিকে দেখি। আসামেও কী অবস্থা? আসামেও হিন্দু ছিল 67% 1951-এ, এখন সেটা কমে 61%। তার মানে আসামেও হিন্দু কমে যাচ্ছে এবং আসামে উল্টো দিকে মুসলিম পপুলেশন বাড়ছে। মুসলিম পপুলেশন 1951-এ ছিল 24%, সেটা এখন 34%। সো আসামেও হিন্দু পপুলেশন কমছে, মুসলিম পপুলেশন বাড়ছে। ওয়েস্ট বেঙ্গলে হিন্দু পপুলেশন কমছে, মুসলিম পপুলেশন বাড়ছে পার্সেন্টেজে। তাহলে ওকে, দেখে হয়তো ইন্ডিয়ার অন্যান্য স্টেটে মাইগ্রেট করছে। ইন্ডিয়ার অন্যান্য স্টেট, টোটাল ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্সটা কি? ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা দেখি, 1951-এ মানে দেশভাগের পরে প্রথম সেন্সাসে হিন্দু ছিল 84%, যেটা এখন 79.8%। তার মানে 4.5%-এর মতো হিন্দু পপুলেশন গোটা ইন্ডিয়াতে কমে গেছে। তাহলে হিন্দুরা যাচ্ছে কোথায়? আমরা বলছি বাংলাদেশে কমে যাচ্ছে বলে ইন্ডিয়াতে যাচ্ছে। ইন্ডিয়াতে তাহলে কি হচ্ছে? যে ইন্ডিয়াতে হিন্দু পপুলেশন 5% কমে গেছে, তার মানে ইন্ডিয়াতেও কি হিন্দুরা দেশ থেকে বাধ্য হচ্ছে?
বা মুসলিম পপুলেশন বাড়ছে। ওকে, দেখি হয়তো ইন্ডিয়ার আশেপাশে অন্য কোনো দেশেও যেতে পারে। দেখি আমরা নেপালের চিত্রটা দেখি। নেপালের হিন্দু পপুলেশন 1952-54 সময়ের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 88, প্রায় 89% হিন্দু ছিল, যেটা এখন 2011-এর সেন্সাসে এসে 81.3%। তার মানে এখানেও প্রায় 8-9% হিন্দু কমে গেছে নেপালেও। ইনঅপোজ লাইক মুসলিম পপুলেশন কিছুটা বেড়েছে। তাহলে হিন্দু পপুলেশন কমে যাচ্ছে। আপনি যদি আশেপাশের, আমি অত স্ট্যাটিস্টিক্স আর ঘাটিনি, ধরেন শ্রীলঙ্কা দেখেন, মালয়েশিয়া দেখেন, পাকিস্তানে তো অবশ্যই পাকিস্তানের কথা বললে এখানে আসলে ভালো এক্সাম্পল হবে না। শ্রীলঙ্কাতেও হিন্দু পপুলেশন কমছে, নেপালে হিন্দু পপুলেশন কমছে, ওয়েস্ট বেঙ্গলে হিন্দু পপুলেশন কমছে, আসামে হিন্দু পপুলেশন কমছে, টোটাল ইন্ডিয়াতে হিন্দু পপুলেশন কমছে এবং মুসলিম পপুলেশন বাড়ছে। তাহলে এর পেছনে আসলে কারণ কি? সব জায়গাতেই কি এরকম মুসলিমরা বাধ্য করে, ফান্ডামেন্টালিস্ট মুসলিম গ্রুপরা ফোর্স করে জমি দখল করে বাড়ি করা গঞ্জালে দিয়ে হিন্দু পপুলেশন কমিয়ে দিচ্ছে? এই প্রশ্নের উত্তর পাবেন আপনি যদি প্রজনন হারটা দেখেন, টোটাল ফার্টিলিটি রেট দেখলাম। যদি জাস্ট ওয়েস্ট বেঙ্গলের ফার্টিলিটি রেটটা দেখি, ওয়েস্ট বেঙ্গলের ফার্টিলিটি রেটে একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ ফার্টিলিটি রেটও আমরা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলে টোটাল ওয়েস্ট বেঙ্গলের ফার্টিলিটি রেট হচ্ছে হিন্দুদের 2.2, মুসলিমদের 4.1, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজও যদি দেখেন অন অ্যান অ্যাভারেজ সব হিন্দুদের ক্ষেত্রে 2, মুসলিমদের ক্ষেত্রে অ্যারাউন্ড 4 বা কোনো কোনো জায়গায় 5ও আছে। এবং বাংলাদেশের ফার্টিলিটি রেটও যদি দেখেন, রিসেন্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে মুসলিমদের 2.2, হিন্দুদের 1.7 or 9, এরকম, মানে সামান্য ডিফারেন্স। কিন্তু আরেকটু পেছনের দিকে আমরা যদি যাই, হিন্দু মুসলিমদের ফার্টিলিটি রেটে অনেক ডিফারেন্স। একটা অ্যাভারেজ হিন্দু ফ্যামিলিতে যদি 2টা করে বাচ্চা থাকে, মুসলিমদের অ্যাভারেজ ফ্যামিলিতে হচ্ছে 4টা করে বাচ্চা থাকছে। সো এই জিনিসটা কখন প্রপোর্শনটা সমান থাকবে? যে 1974 সালের স্ট্যাটিস্টিক্সে 22% ভার্সেস 77% ছিল হিন্দু মুসলিম, তাহলে এখনও যদি সেম পার্সেন্টেজ থাকতে হয়, তার মানে হচ্ছে হিন্দু মুসলিমের গ্রোথ রেটটা, যে ফার্টিলিটি রেটটাও সমান হতে হবে। যদি দুই দিকেই ফার্টিলিটি রেটটা সমান থাকে, তাহলে এখনও সেই পার্সেন্টেজও সমান থাকতো। কিন্তু যেহেতু দুই দিকের ফার্টিলিটি রেট সমান না, ন্যাচারাল প্রসেসেই হচ্ছে মুসলমানদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের সংখ্যা কমে গেছে। আমরা জাস্ট ছোট একটা অঙ্ক যদি করি, ধরেন টোটাল বাংলাদেশে 30 জন পপুলেশন আছে, 24টা মুসলিম, 6টা হিন্দু। এটা ধরেন স্বাধীনের পরে যেহেতু 80-20% আমরা যদি হিসাব করি, সো 24 জন মুসলিম, আমরা ধরে নিচ্ছি এরা সবাই অ্যাডাল্ট এবং কাপল। সো 24টা মানুষ হচ্ছে 12টা কাপল, 6টা মানুষ 3টা কাপল। সো 24টা মানুষের যে 12টা কাপল যদি 4টা করে বাচ্চা দেয়, তাহলে পরের জেনারেশনে মুসলিম জনসংখ্যা হচ্ছে এই 12 ঘরে 4-12 48 প্লাস 24, মোট 72 জন। আর হিন্দুদের হচ্ছে 3টা কাপল 6টা সন্তান দিল, 6-6-12 জন টোটাল। এবার দেখেন পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল। এখন পার্সেন্টেজ হয়ে গেল মুসলিম 86%, হিন্দু 14%। এরপরে ধরেন যদি এই 72 জন মুসলিম, মানে 26টা কাপল, এরা যদি 4টা করে সন্তান দেয়, 104 জন, টোটাল মুসলিম পপুলেশন দাঁড়াবে 176 জন। আর যে এই হিন্দু 12 পপুলেশন, মানে 6টা কাপল যদি 2টা করে সন্তান দেয়, আরও 12 জন নতুন অ্যাড হবে, 6×2=12, টোটাল হিন্দু পপুলেশন হচ্ছে 24 জন। এখন দেখেন মুসলিম 176, হিন্দু 24, পার্সেন্টেজ দাঁড়াচ্ছে হচ্ছে 88% বনাম 22%। তার মানে পার্সেন্টেজটা আসলে, পার্সেন্টেজটা কখনো রিফ্লেক্ট করে না যে যেহেতু পার্সেন্টেজ কমে গেছে তার মানে মানুষরা এখান থেকে পালিয়ে যাচ্ছে। পার্সেন্টেজ কমে যাওয়া মানে হচ্ছে আসলে জন্মই হয় নাই মানুষের। আপনি যদি ফার্টিলিটি রেট দিয়ে চিন্তা করেন, এটা নিয়ে মুন্সি বিশ্বজিৎ একটা মজার গল্প বলছেন যে, ধরেন আপনি একটা হিন্দু কাপল বিয়ে করছে, আপনি তাদেরকে 6 বছর পর্যবেক্ষণ করলেন, 6 বছর পর্যবেক্ষণ করে দেখলেন বিয়ের পর 6 বছরে তাদের 3টা বাচ্চা হলো। তো তারা 3 আর 2 5 জন। এখন আপনি এক্সপেক্ট করতেছেন যে আগামী 6 বছর এই রেটে যদি তারা বাচ্চা জন্ম দিতে থাকে, তাহলে আগামী 6 বছর পরে আরও 3টা বাচ্চা হবে, তার মানে 12 বছর পরে সেখানে তাদের 6টা বাচ্চা এবং 2 জন মা বাবা সহ 8 জন মানুষ হবে। কিন্তু আপনি 12 বছর পরে গিয়ে দেখলেন যে ওরা ওই 5 জনেই, তাহলে বললেন 3 জন মানুষ হারায় গেছে। আসলে তো সেই 3 জন মানুষের জন্মই হয় নাই। এবং সো মুসলিম পপুলেশনের মধ্যে ধর্মীয় কারণে বা অন্যান্য কারণে জন্ম নিয়ন্ত্রণের ইস্যুসগুলো এখনও অনেকটা বাইরে। সো মুসলিম পপুলেশনের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের হার অনেক কম, ফার্টিলিটি রেট বেশি। হিন্দুদের মধ্যে সেটা যেহেতু তাদের রিলিজিয়াস কোনো বাধা নেই জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেখানে পপুলেশনের গ্রোথ কম হচ্ছে, হিন্দু পপুলেশনগুলোতে বাচ্চা নেওয়া কম হচ্ছে। এখন তাহলে আমরা আসলে দেখলাম কি যে এখানে হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার মূল কারণটা আসলে হচ্ছে ফার্টিলিটি রেট। তো হিন্দু ভাইরা বোনেরা, আপনারা আরও বেশি বেশি করে বাচ্চা নেন, সেটা একটা বড় কারণ যে আপনাদের পপুলেশন কমে যাচ্ছে। একটু টিভি দেখা কমায় দেন,
এটা সমাজবিজ্ঞানের ব্যাপার আর কি, যে বিনোদনের অভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়। তো বিনোদন বেশি করলে আসলে জনসংখ্যা কমে যাবে, হোয়াট এভার। তো আমি বলছি না যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না, সেটা পুরো একটা আলাদা ব্যাপার। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, মোস্টলি হিন্দুদের উপর না। বাংলাদেশে আসলে গরিব মানুষের উপর নির্যাতন হচ্ছে, সেটা হিন্দু হোক আর মুসলিম হোক, সবার উপরে হচ্ছে। জমি দখল হচ্ছে, বাড়িতে আগুন লাগানো হচ্ছে রাজনৈতিক কারণে এবং প্রভাবশালীদের নির্যাতনের কারণে। ধরেন প্রভাবশালীরা কী করছে, যে গরিবদের জমি দখল করছে বা বাড়িঘরে আগুন দিচ্ছে অথবা নির্যাতন করছে। এটা রাজনৈতিকভাবে প্রভাবশালী, সামাজিকভাবে প্রভাবশালী বিভিন্ন কারণে হয়। রাজনৈতিক কারণে হয়, যখন যে দল ক্ষমতা আছে তার অপোজিশন পার্টির উপরে সে অত্যাচার নির্যাতন করে। বিএনপি, আওয়ামী লীগ বিএনপিকে। তো বিএনপি ক্ষমতা আসলে দেখা গেছে আওয়ামী লীগের উপর হামলা করতেছে, সেখানে কিছু হিন্দু থাকছে, মুসলিমও থাকছে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপির উপর হামলা করছে, সেখানেও হিন্দু মুসলিম থাকছে, এরকম। আবার ধরেন বাপ্পাদিত্য বসু ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী করে, সে বিএনপি জামাতের লোকজনের লাশের উপর উঠে নাচানাচি করছে, খুন করে। এখন তাকেও যদি কেউ খুন করে লাশের উপর নাচানাচি করে, আপনি তো তখন এটাকে দেখবেন একটা, আসলে এটা রাজনৈতিক কনফ্লিক্ট। আবার ধরেন বিশ্বজিতের হত্যাকাণ্ড, ধরেন এখানে বিশ্বজিৎকে মারা হয়েছে, এখানে বিএনপি জামাত মনে করে ছাত্রলীগ হামলা করছে, খুন করছে, কিন্তু বিশ্বজিৎ আবার মাইনরিটি গ্রুপের সদস্য, সে হিন্দু। তো এখানে কিন্তু এটা রিলিজিয়াস কারণে বিশ্বজিতের উপর হামলা হচ্ছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো এটা একটা রাজনৈতিক, এরকম রাজনৈতিক কারণে হামলা হচ্ছে। যশোরে 2014 ইলেকশনের পরে আওয়ামী লীগের দুই গ্রুপে, এক গ্রুপের প্রার্থী আরেক গ্রুপের লোকজনের উপর হামলা করছে, যে হিন্দু পপুলেশনের উপরে, যারা হচ্ছে বিদ্রোহী প্রার্থীকে ভোট না দিয়ে নৌকাতে ভোট দিছে। সালমা ইসলামের এলাকাতেও তাই হয়েছে, যে আওয়ামী লীগের এই এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করতেছে। এরকম কারণেও হচ্ছে। ডক্টর আবুল বারকাতের গবেষণায় দেখা গেছে যে হিন্দুদের সম্পত্তি যারা দখল করছে, এদের মধ্যে মোস্টলি হচ্ছে আওয়ামী লীগ। আমি বলতেছি না যে আওয়ামী লীগের মুসলিম বা আওয়ামী লীগের হিন্দু সে কারণে না, এরা আসলে দখল করছে যে ওই যে গরিব মানুষ, দুর্বল মানুষ, দুর্বলদের উপরে এই পেশাটা। এখন এই দুর্বলদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সেটা হিন্দু হোক আর মুসলিম হোক। আপনি যদি অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন, বাংলাদেশের মানুষ কিন্তু নির্যাতিত, নিপীড়িত, সেটা মুসলিম হোক আর হিন্দু হোক, সবাই নির্যাতিত। গরিব মানুষরা, দুর্বল মানুষরা বেশি নির্যাতিত। সো এইটা রাজনৈতিক কারণে বা প্রভাবশালীদের অনিয়ন্ত্রিত প্রভাব খাটানোর কারণে হচ্ছে, এটা নট নেসারিলি যে রিলিজিয়াস কারণে হচ্ছে। কোনগুলো হচ্ছে, কিছু এই যে ফেসবুকে এটা ওটা ভাইরাল হয়ে যাচ্ছে বলে ওমকে এটা পোস্ট করছে, এই জন্য এদের উপর হামলা করছে, এই ধরনের বেশ কয়েকটা ঘটনা গত কয়েক বছরে ঘটছে। এটা অবশ্যই জঘন্য, নিন্দনীয় ঘটনা। রাষ্ট্র এবং মুসলমানরাও এখানে প্রতিক্রিয়া দেখেছে। রাষ্ট্র নিরাপত্তার ব্যাপারে সিনসিয়ার হয়েছে, আরও বেশি সিরিয়াস হওয়া উচিত, এ ধরনের ইনসিডেন্ট যেন না হয়। কিন্তু এর বাইরে অন্যান্য যেসব হামলা হয়েছে বা জমি দখল হয়েছে, বাড়িঘর আগুন দেওয়া হয়েছে, এগুলো মোস্টলি রাজনীতি। কারণ ইভেন প্রিয়া শাহর ব্যাপারে যমুনা টিভি নিউজ করেছে যে প্রিয়া শাহর বাড়িতে যে ঘরটা আগুন লাগিয়েছে, এটা হচ্ছে প্রিয়া শাহাদের সাথে অন্য হিন্দুদের জমি জমা সংক্রান্ত জটিলতা ছিল। তারা সেটা তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার নিজের ভাইয়ের একটা পরিত্যক্ত ঘরে আগুন লাগাই দিয়ে এখন ট্রাম্পের কাছে গিয়ে নালিশ করছে যে তার ঘর বাড়ি পুড়ে ফেলা হয়েছে, তার জমি দখল করা হয়েছে। কিন্তু ওখানকার লোকাল হিন্দুরা বা স্থানীয় জনপ্রতিনিধিরা বললো যে সে অন্য হিন্দুদেরকে, অন্য মুসলিমদেরকে বিপদে ফেলার জন্য নিজের বাড়িতে নিজে আগুন দিচ্ছে। হোয়াট এভার, হয়তো নিজের বাড়িতে দেয় নাই, কিন্তু কনফ্লিক্টটা ছিল হচ্ছে তাদের সাথে অন্য হিন্দুদের জমি জমা নিয়ে। সো এগুলো হচ্ছে সামাজিক প্রবলেম, এগুলো কোনো ধর্মীয় প্রবলেম না। সো সামাজিক কারণে, রাজনৈতিক কারণে এ ধরনের হামলা হচ্ছে। কিন্তু এই যে নিউজগুলো ছড়ানো হচ্ছে যে এটার বেনিফিশিয়ারি আসলে কারা, এটার বেনিফিশিয়ারি হচ্ছে, ডিরেক্টলি বেনিফিশিয়ারি হচ্ছে বিজেপি। যে বাংলাদেশে হিন্দুদের উপর প্রচুর নির্যাতন হচ্ছে, এই তথ্যটা পাওয়া গেলে, এই ভিডিওটা পাওয়া গেলে ইন্ডিয়াতে ভাইরাল হচ্ছে, বিজেপি ভাইরাল করছে, এবং ওয়েস্ট বেঙ্গল, আসাম, অন্যান্য স্টেটগুলোতে মুসলমানদের উপর নির্যাতন করা তারা আরেকটা এক্সকিউজ পাচ্ছে। বা বাঙালি মুসলমান যারা আছে পশ্চিমবঙ্গে বা আসামে বাঙালি মুসলমান, এদের উপর নির্যাতন করতেছে। সো মুসলিমদের উপর নির্যাতন করার জন্য বিজেপি হচ্ছে এটা একটা টুল হাতে পাইছে। এইটা একটা লেম এক্সকিউজ, যেহেতু পার্সেন্টেজ কমে যাচ্ছে, সেহেতু হিন্দুরা হারিয়ে যাচ্ছে এবং হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই লেম এক্সকিউজটা দিয়ে, এটা তো একটা লজিক্যাল রিজন না। আপনি অন্য রিজন দেখান, ডেফিনেটলি ফাইন, কিন্তু পার্সেন্টেজ কমে গেছে মানেই নির্যাতন হচ্ছে, ব্যাপারটা তো আসলে সত্য না। পার্সেন্টেজ তো ফার্টিলিটি রেটের কারণে কমছে। এর বাইরে অনেক কারণ আছে, মানুষজন মাইগ্রেট করছে, আমেরিকাতে মাইগ্রেট করছে, ইউরোপে যাচ্ছে, ইন্ডিয়াতেও অনেকে যাচ্ছে, পড়াশোনার জন্য যাচ্ছে, ব্যবসায়িক কাজে যাচ্ছে, বৈবাহিক কারণে যাচ্ছে, বিভিন্ন কারণে মাইগ্রেশন হচ্ছে। কিন্তু নির্যাতনের কারণে, ধর্মীয় নির্যাতনের কারণে মাইগ্রেট করছে, এই সংখ্যাটা আসলে বাংলাদেশে কতটুকু, কয়টা ফ্যামিলি বা কয়টা মানুষ ধর্মীয় নির্যাতনের কারণে বাংলাদেশ থেকে মাইগ্রেট করছে, এই প্রশ্ন আপনাদের উপর। আসসালামু আলাইকুম।